আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমাদের পড়াশোনার গতিবেগ কেমন? রোজার মাঝে মাঝে অনেকেই হয়তো বা পড়াশোনার গতিটা একটু কমিয়ে দিয়েছো, কিন্তু কমানোটা তোমাদের ঠিক না, কারণ তোমাদের পরীক্ষা একদম কাছে, অল্প কিছু সময় হাতে আছে। তো যার কারণে তোমাদের পড়াশোনার গতিবেগটা আরেকটু বাড়ানো উচিত। তো তোমাদের গতিবেগটা বাড়ানোর জন্যই আমি আজকে অ্যাকাউন্টিংয়ের এমসিকিউ প্রিপারেশনটাকে জোরালো করার জন্য কুমিল্লা বোর্ড 2023-এ যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, আগেও আমি কয়েকটি বোর্ডের এমসিকিউ আলোচনা করেছি, সেগুলো কিন্তু খুব ভালো এমসিকিউ ছিল এবং তোমাদের কিন্তু অনেক বেশি উপকৃত হয়েছো তোমরা, ঠিক আছে? তো আজকেও আরেকটি এমসিকিউ দেখব, এটি কুমিল্লা বোর্ড 2023-এ এসেছিল। তো চলো দেখি কি আছে এখানে। দেখো, হিসাবের কোন বৈশিষ্ট্যটি টি ছক এবং চলমান জের ছক উভয়ই আছে? তাইলে কোন বৈশিষ্ট্যটি? তো আমরা জানি খতিয়ানের দুইটা পদ্ধতিতে খতিয়ান করা হয়, একটা টি ছক পদ্ধতিতে আর একটা হলো চলমান জের ছক পদ্ধতিতে, ঠিক আছে? তাইলে কোন বৈশিষ্ট্য চলমান জের ছক এবং টি ছক উভয়তে আছে? তাহলে কি আছে? মোট 4টি টাকার কলাম। টাকার কলাম কি মোট 4টি হয়? টি ছকে হয় টাকা একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে, তাহলে কিন্তু চলমান জের ছকে 4টা হয়, তাহলে এটা কমন না। নির্দিষ্ট সময় পর পর উদ্বৃত্ত নির্ণয় করা হয়, তাহলে নির্দিষ্ট সময় পর পর উদ্বৃত্ত অর্থাৎ মাসের শেষে উদ্বৃত্ত নির্ণয় করা হয় টি ছকে, বাট চলমান জের ছকে প্রত্যেকটা লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি উদ্বৃত্ত নির্ণয় করা হয়, তাহলে এটাও মিলে না। একটি শিরোনাম থাকে, একটা শিরোনাম, চলমান জের ছক করো আর টি ছক করো, উপরের নাম একটাই থাকবে, যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ঠিক আছে, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, এগুলো একটা শিরোনামে থাকে, ঠিক আছে? এই শিরোনামে কোনো পরিবর্তন হয় না। ঘ নম্বর বলছে প্রতিটি লেনদেনের পর উদ্বৃত্ত নির্ণয় করা হয়, তাহলে এটা শুধুমাত্র চলমান জের ছকে হয়, বাট টি ছকে হয় না, তাহলে এইটার অ্যান্সার হলো গ নাম্বার, ঠিক আছে? একটি শিরোনাম যে কোনো, এটা উভয় থাকে। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি বহুঘর বিশিষ্ট বিবরণী? বহুঘর বিশিষ্ট বিবরণী খতিয়ান তো বহুঘর বিশিষ্ট হয় না। রেওয়া মিল নির্দিষ্ট ঘরই থাকে, আর্থিক বিবরণী নির্দিষ্ট ঘর থাকে, বাট কার্যপত্রে বহু ছক থাকে, ঠিক আছে? যেমন এখানে রেওয়া মিল তৈরি করতে হয়, এখানে আর্থিক বিবরণী তৈরি করা হয়, এখানে বিশদ আয় বিবরণী তৈরি করা হয়, একসাথে করা হয়, ঠিক আছে? এই জন্য এটি বহুঘর বিশিষ্ট বিবরণী। 3 নম্বর প্রশ্ন বলছে পাওনা টাকা দ্রুত নিষ্পত্তির সাথে জড়িত কোনটি? পাওনা টাকা বিক্রয় বাট্টা তো বিক্রয় করার সময় দেওয়া হয়, তাহলে এটা হবে না। প্রাপ্ত কারবারি বাট্টা, এটা ক্রয় বা বিক্রয় করার সময় ইনস্ট্যান্টলি দেওয়া হয়, ঠিক আছে? প্রাপ্ত কারবারি বাট্টা হলো ক্রয় করার সময় যে বাট্টাটা পাওয়া যায় সেটি, ঠিক আছে? প্রদত্ত কমিশন তো কোনো কিছু লেনদেন করার ক্ষেত্রে কমিশন দেওয়া হয়, ঠিক আছে? এটা না। প্রদত্ত বাট্টা হলো, বাট্টাটা কোনটা দেখো, নগদ বাট্টা যেটাকে বলে সেটি হলো তোমার দেনাদার বা পাওনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য বা নিষ্পত্তি করার জন্য বাট্টা দেওয়া হয়, তাইলে পাওনা টাকা দ্রুত নিষ্পত্তির জন্য, তাড়াতাড়ি পাওয়ার জন্য বাট্টা দেওয়া হয়, ঠিক আছে? এটা হলো প্রদত্ত বাট্টা বলবে। অর্থাৎ তুমি কোনো পাওনাদারের কাছ থেকে মনে করো যে 1500 টাকা পাও, যে এই টাকাটা তুমি যদি 2 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তোমাকে 10% বাট্টা দেওয়া হবে, ঠিক আছে? তাহলে তখন দেখা যায় যে ওই পাওনাদার তোমাকে টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করে দেয় এবং ওই তার লাভের জন্য পরিশোধ করে দেয়, ঠিক আছে? তাহলে এটা প্রদত্ত বাট্টা হবে। এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখো, আন্তঃচালানের ভিত্তিতে কোন প্রাথমিক বইতে লেনদেন লেখা হয়? আন্তঃচালানের ভিত্তিতে, তাহলে চালানের ভিত্তিতে লেখা হয়। আন্তঃচালান অর্থ হলো ক্রয় জাবেদায় লিখতে হবে, অর্থাৎ ক্রয় করে যদি কোনো কিছু নিয়ে আসো সেটি হলো আন্ত মানে ভিতরে, আর বহি মানে বাহিরে। বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় বহি চালানের ভিত্তিতে, ঠিক আছে? আর আন্তঃচালানের ভিত্তিতে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, এটি হবে ক্রয় জাবেদার অ্যান্সার। এরপরে 5 নম্বর প্রশ্নটা বলছে চেক দ্বারা পণ্য ক্রয় 15,000 টাকা, এই লেনদেনটি খতিয়ানে পোস্টিং হলে কি হবে? দেখো, খতিয়ানে পোস্টিং হলে এটার আগে জাবেদা করে ফেলো, চেক দ্বারা পণ্য ক্রয়, এর জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেক দিয়ে পণ্য ক্রয় করছে, ব্যাংকে থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব হবে। তাহলে দুইটা শিরোনাম হয়েছে, ঠিক আছে? কি হয়েছে?
এটা পোস্টিং হলে দুইটা শিরোনাম হবে, একটা ক্রয় হিসাব 15,000 টাকা বৃদ্ধি পাবে, ঠিক আছে, ব্যাংক হিসাব 15,000 টাকা হ্রাস পাবে, এটাও ঠিক আছে। ব্যাংক জমাতিরিক্ত কোনো প্রশ্নই আসে না, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার অ্যান্সার। তাহলে 1 আর 2 কোথায় আছে? ক নাম্বারে আছে, তাহলে এটার অ্যান্সার ক, ঠিক আছে। এরপরে সুন্দর একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ে 6 এবং 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিব। কি বলা আছে দেখো, বিনা ট্রেডার্সের 2022 সালে আর্থিক বিবরণী থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়। চলতি সম্পদ আছে 2,25,000 টাকা, মজুদ পণ্য আছে 25,000 টাকা, বিনিয়োজিত মূলধন আছে 3 লাখ টাকা, তারল্য অনুপাত দেওয়া আছে 2:1, বিনিয়োজিত মূলধনের আয় হার দেওয়া আছে 22.5%। বিনা ট্রেডার্সের নেট মুনাফা কত? তাহলে নেট মুনাফা কত হবে? তাহলে নেট মুনাফা কিভাবে করবে দেখো, নেট মুনাফা করতে হবে বিনিয়োজিত মূলধনের আয় হার দেওয়া আছে 22.5%, তাহলে এই 22.5%, এই যে বিনিয়োজিত মূলধন কত, এই 3 লাখ টাকা না, এই 3 লাখ টাকার 22.5% করলে মুনাফা বের হয়ে যাবে 67,500 টাকা। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 67,500 টাকা। এরপরে উদ্দীপকের আলোকে বলা যায় বিনা ট্রেডার্সের চলতি দায় 1 লাখ টাকা। এই যে তারল্য অনুপাত কত বলছে? 2:1, ঠিক আছে, অর্থাৎ তরল সম্পদ 2 টাকা হলে তরল চলতি দায় হবে 1 টাকা, ঠিক আছে, অর্থাৎ চলতি দায় 1 লাখ টাকা হয় কিনা। তাহলে এখানে চলতি সম্পদ কত? চলতি সম্পদ হলো 2,25,000, তাইলে চলতি দায় তো 2,25,000 যদি 2 অনুপাত হয় তাহলে 1 অনুপাত হবে 1,12,500, তার মানে এটা মিলে না চলতি দায়। চলতি সম্পদ চলতি দায়ের 2.25 গুণ, এটা মানে চলতি সম্পদ চলতি দায়ের দ্বিগুণ, অর্থাৎ তাইলে এইটা অ্যান্সার হবে 7 নম্বরের অ্যান্সার হবে 1 আর 2 অ্যান্সার হবে, ঠিক আছে, 1 আর 2 অ্যান্সার হবে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটা বলছে মুনাফা জাতীয় প্রদানের অন্তর্ভুক্ত হয় কোনটি? মুনাফা জাতীয় প্রদান মেশিনের সংস্থাপন মজুরি প্রদান করলে, বা ব্যাংক ঋণ পরিশোধ করলে, অগ্রিম ভাড়া পরিশোধ করলে, বাকিতে পণ্য ক্রয় করলে। তাহলে দেখো এখানে মুনাফা জাতীয় প্রদান বলতে ছোট খরচ, যেটা সচরাচর সবসময় দেওয়া হয়, ঠিক আছে, এরকম প্রদান। তাহলে দেখো মেশিনের সংস্থাপন মজুরি প্রদান, মেশিনের সংস্থাপন এটা বড় ধরনের খরচ, ঠিক আছে, এটা একবারই করা হয়, মেশিন রিলেটেড হয়, তাহলে এটা মূলধন জাতীয় খরচ। ব্যাংক ঋণ পরিশোধ এটা বড় খরচ, এটা মূলধন জাতীয় ব্যয়। বাকিতে পণ্য ক্রয়, এখানে প্রদান করা হয়নি কিছু, ঠিক আছে, বাকিতে করা হয়েছে, তাহলে এটা হবে না, এটা যদিও মুনাফা জাতীয় লেনদেন। অগ্রিম ভাড়া পরিশোধ এটা হবে মুনাফা জাতীয় প্রদান, ঠিক আছে, এটা হবে মুনাফা জাতীয় প্রদান। কোনটি রেওয়া মিলের সীমাবদ্ধতা বলে? কোনটিকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলে? তাহলে রেওয়া মিলের সীমাবদ্ধতা কি? দেখো উদ্বৃত্ত নির্ণয়ের ভুল তো সীমাবদ্ধতা নয়। উদ্বৃত্ত নির্ণয়ের ভুল হলে তো ভুল, এটা তোমার ভুল হচ্ছে, তুমি যোগ বিয়োগ করতে পারতেছো না ঠিক মতো, এই জন্য হচ্ছে, তাহলে এটা সীমাবদ্ধতা নয়। তারপরে হলো স্থানান্তরের ভুল, স্থানান্তর করতেও তুমি যদি ভুল করো তাহলে এটা সীমাবদ্ধতা নয়, তুমি পোস্টিং দিতে ভুল করতেছ। তারপরে হলো যোগফল নির্ণয়ের ভুল, কেবল এই যে একই কথা, উদ্বৃত্ত নির্ণয় যোগফল ভুল, এগুলো সীমাবদ্ধ না, বাট পরিপূরক ভুল, একটি ভুলের কারণে আরেকটি ভুল যদি কমে যায়, আরেকটি ভুল দিয়ে সংশোধন হয়ে যায়, ঠিক আছে, সেটাকে পরিপূরক ভুল বলা হয়, ঠিক আছে। যেমন এক জায়গায় তুমি 10,000 টাকা ডেবিট পাশে কম লিখলা, আর একটা জায়গায় তুমি ক্রেডিট পাশে 10,000 টাকা কম লিখলা, তাহলে কিন্তু দুই পাশে সমান সমান কম হয়ে গেল, এটা সীমাবদ্ধতা। হ্যাঁ, এরপরে 10 নম্বর প্রশ্নটা বলেছে কি আর্থিক বিবরণীতে কোনটি সমন্বয় করলে নেট মুনাফা বৃদ্ধি পায়? কোনটি সমন্বয় করলে নেট মুনাফা বৃদ্ধি পায়? তাহলে নেট মুনাফা বৃদ্ধি পাবে যদি আয় বৃদ্ধি পায়, ঠিক আছে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে নেট মুনাফা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে আয় বৃদ্ধি পাওয়ার মতো কারণ হতে পারে কি? কুঋণ সঞ্চিতি তো আমরা কি ব্যয় থেকে বাদ দিই, ঠিক আছে, কুঋণ সঞ্চিতি আমরা ব্যয় থেকে বাদ দিই, অলিখিত ক্রয় আমরা কিন্তু ব্যয়ের সাথে যোগ করি, তাহলে নেট মুনাফা হ্রাস পাবে। এটার অ্যান্সার হওয়ার কথা 10 নম্বরে অ্যান্সার হওয়ার কথা সমাপনী মজুত পণ্য। কি হবে? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য যদি আমরা বাড়াই বা কমাই তাহলে কিন্তু আমাদের
নেট মুনাফা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সমন্বয় করলে হিসাবের ক্ষেত্রে কোনটি অর্থ ডান? ডান কোনটির অর্থ বলো তো? ক্রেডিট হলো ডান পাশে থাকে, ডেবিট হলো বাম পাশে থাকে। ঠিক আছে, তাহলে এরপরে 12 নম্বরটা বলেছে, কি বলেছে দেখো, কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হলে তাকে কি বলা হয়? এটা কোনো হিসাবের উদ্বৃত্ত যদি শূন্য হয়ে যায় তাহলে তাকে বলা হয় সমতাপ্রাপ্ত হিসাব। কি হিসাব? সমতাপ্রাপ্ত হিসাব। এরপরে 13 নম্বর প্রশ্নটা বলা আছে, রেওয়া মিল প্রস্তুতের সময় প্রারম্ভিক মজুত পণ্যকে কি হিসেবে বিবেচনা করা হয়? প্রারম্ভিক মজুত পণ্যকে রেওয়া মিল প্রস্তুত করার সময় প্রারম্ভিক মজুত পণ্যকে কি হিসেবে বিবেচনা করা হয় বলো তো? প্রারম্ভিক মজুত পণ্যকে ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, এটি ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করলে কোন হিসাবটি ক্রেডিট হবে? আসবাবপত্রের উপর যদি অবচয় ধার্য করো তাহলে এইখানে অনেক মতভেদ আছে। কোনো প্রশ্নে দেখবা আসবাবপত্র হিসাবকে ডেবিট করা হয়েছে, বাট আধুনিক পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করতে হয়। হ্যাঁ, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটি আধুনিক পদ্ধতিতে অবচয় জাবেদাই হলো আসবাবপত্র অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সেটা যার উপর থাকবে হাইফেন দিয়ে তার নাম লিখতে হবে, যেমন আসবাবপত্রের উপর আছে। তাহলে অবচয় হাইফেন দিয়ে আসবাবপত্র লিখে হিসাব ডেবিট করতে হবে, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আসবাবপত্র হিসাব দিয়ে ক্রেডিট লিখতে হবে। তাহলে এটা ক্রেডিট হবে, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। হ্যাঁ, 15 নম্বর প্রশ্নটা বলা আছে, নিচের কোনটি দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না? দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না এমন একটি বিষয় হলো মজুত পণ্য। হ্যাঁ, মজুত পণ্য দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না। দেনাদারকে কিন্তু সরাসরি আমরা চাইলে তাকে বাট্টা দিয়ে আমরা টাকাটা তাড়াতাড়ি নিতে পারি। ব্যাংক থেকে যে কোনো মুহূর্তে চেক দিয়ে টাকা উঠাতে পারি। প্রাপ্য বিল এটাও যদি আমরা বাট্টা দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাঙাইতে পারি, বাট মজুত পণ্য কিন্তু আমরা এত সহজে করতে পারি না। ঠিক আছে, এরপরে 16 নম্বর প্রশ্নটা দেখি। 16 নম্বর প্রশ্ন বলেছে কি, একটি ব্যবসায়ের নগদ তহবিলের সাথে নিচের কোনটির বিপরীত সম্পর্ক হয়? নগদ তহবিলের সাথে বিপরীত সম্পর্ক। তাইলে দেখো, নগদ তহবিল কি হয়? ডেবিট। অফিস সরঞ্জাম ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক জমা ডেবিট, বাট পাওনাদার ক্রেডিট হয়। তাইলে বা নগদ তহবিলের সাথে বিপরীত সম্পর্ক হয় ব্যাংক জমা। অর্থাৎ আমি যদি ব্যাংকে জমা করি তাহলে নগদ কমে যায়, আবার ব্যাংক থেকে টাকা উঠাইলে নগদ বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য ব্যাংক এবং নগদ কিন্তু একই জিনিস, বাট যদি ব্যাংকে জমা করি তাহলে নগদ কমে যায়, বা ব্যাংক থেকে তুললে নগদ বাড়ে। ঠিক আছে, এই জন্য এটা বিপরীত সম্পর্ক বহন করে। এরপরে 17 নম্বর প্রশ্নটা দেখো। 17 নম্বর প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে, অনন্যা ট্রেডার্স 2022 সালে 1 জানুয়ারি মোট সম্পদ 3,50,000 টাকা এবং তৃতীয় পক্ষের দাবির পরিমাণ 1,25,000 টাকা। তৃতীয় পক্ষের দাবিটাই হলো দায়। কি? দায়। তাহলে অনন্যা ট্রেডার্সের মালিকের দাবি কত? তাহলে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে মালিকের দাবিটা বের হয়ে যাবে। তাহলে 3,50,000 থেকে 1,25,000 মাইনাস করলে কত বের হবে? 2,25,000। এই 2,25,000 হলো মালিকের দাবি। হ্যাঁ, 17-এর অ্যান্সার হলো খ। এরপরে হলো আরেকটি উদ্দীপক দেওয়া আছে, পদ্মা ফার্নিচার 2022 সালে মোট আসবাবপত্র ক্রয় করে 3 লাখ টাকা এবং পরিবহন খরচ বাবদ 40,000 টাকা প্রদান করে। উক্ত আসবাবপত্রে কি আছে? 1 লাখ টাকা লাভে বিক্রয় করে 50% নগদে পায়। আচ্ছা, তাহলে আসবাবপত্রটা খরচ মোট কত হলো? 3 লাখ টাকা ক্রয় করছে আর পরিবহন খরচ দিচ্ছে 40,000। তাহলে মোট খরচ হয়েছে কত? 3,40,000 টাকা। এই 3,40,000 টাকা কি 1 লাখ টাকা লাভে বিক্রয় করে, তাহলে 4,40,000 টাকায় বিক্রি করে এবং তার 50% নগদে পায়। তাহলে 18 নম্বর প্রশ্নটা বলছে, পদ্মা ফার্নিচারে 2022 সালে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মুনাফা জাতীয় ব্যয়, এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত বলছে। তাহলে দেখো, মুনাফা জাতীয়, এটা আসলে মুনাফা জাতীয় ব্যয় হবে না, আসবাবপত্র ক্রয় করছে, মূলধন জাতীয় ব্যয় হওয়ার কথা। প্রশ্নটাই ভুল আছে। ঠিক আছে, এই প্রশ্নটা ভুল আছে, এটা মূলধন জাতীয় ব্যয় হবে। যে এই 3 লাখ আর এই 40,000 মোট খরচ করছে, এই টোটাল হলো 3,40,000 টাকা। এটার হলো এই প্রশ্নের অ্যান্সার, বাট এখানে মুনাফা জাতীয় ব্যয় না হয়ে মূলধন জাতীয় ব্যয় হবে। হ্যাঁ, 19 নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকের আলোকে পদ্মা ফার্নিচারের মুনাফা জাতীয় আয় হবে কত? 1 লাখ টাকা। এটা মুনাফা জাতীয় না, মূলধন জাতীয় আয় হবে। সরি, মুনাফা মূলধন জাতীয় আয় হবে 1 লাখ টাকা প্রাপ্তি হবে।
প্রাপ্তি কত, এখানে কত টাকা পাইছি বলো তো, 2,20,000। এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি হবে 2,20,000 টাকা, 50% নগদে পাইছে যে, আর আয় হবে 4,40,000 টাকা। তাহলে এটার অ্যান্সার হবে 2 আর 3। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 2 আর 3। এরপর 20 নম্বরটা কি বলা আছে, ঔষধ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কোন লেনদেনটির জন্য অফিস সরঞ্জাম হিসাব লিখবে? অফিস ঔষধ ক্রয় বিক্রয়, তাহলে ইনজেকশনের সুচ ক্রয় এটা তার প্রোডাক্ট, বাকিতে ফ্রিজ ক্রয় এটা তার কিন্তু প্রোডাক্ট নয়, এটা তার সরঞ্জাম। বিক্রয়ের জন্য মাপযন্ত্র ক্রয় এটা তার প্রোডাক্ট, ব্যবহারের জন্য স্ট্যাপলার ক্রয় এটা কিন্তু মনিহারি হিসাব। হ্যাঁ, তাইলে ফ্রিজ ক্রয় করছে এটি সরঞ্জাম হবে, এটা কি হবে, সরঞ্জাম হবে। তাহলে 20-এর অ্যান্সার হবে খ। হ্যাঁ, ব্যবসায়ের মালিকানাধীন যা কিছু মুনাফা অর্জনে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? ব্যবসায়ের মালিকানাধীন যা কিছু মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় সম্পদ। কি সম্পদ? ব্যবসায়ের মালিকানায় রয়েছে বাট এগুলো মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয়, এগুলো সম্পদ। তাহলে 22 নম্বর প্রশ্ন বলছে টি ছকে যোগফলে নিচের দুটি সমান্তরাল রেখা টানার উদ্দেশ্য কি? হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া। হিসাব বন্ধ করে দেওয়ার জন্য এই দুটো সমান্তরাল রেখা টানা হয়। হ্যাঁ, রেওয়া মিলে পাওনাদার হিসাবে বিবেচনা করা হয় কোনটিকে? ক্রয় খতিয়ানের জেরকে, বিক্রয় খতিয়ানের জেরকে, বহিঃফেরত হিসাবকে, আন্তঃফেরত হিসাবকে। তাহলে পাওনাদারের জের কোনটা বলো তো? পাওনাদারের জের হবে ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ান কোনগুলো? ক্রয় খতিয়ানে কোনগুলো যায়? ক্রয় হিসাবে কোনগুলো যায়? শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে এর জের যত হবে, যোগফল যত হবে ক্রয় খতিয়ানের, সবগুলোই হবে পাওনাদার। হ্যাঁ, 24 নম্বর প্রশ্ন বলছে সমন্বিত ক্রয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত থাকে? সমন্বিত ক্রয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত থাকে? সমন্বিত ক্রয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকে। কি থাকে? সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত। আচ্ছা, সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকে। সরি, ঠিক আছে, যখন রেওয়া মিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকবে তখন কিন্তু আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিতে পারবো না। ঠিক আছে, সমাপনী মজুত পণ্য নিতে হবে বাট প্রারম্ভিক মজুত পণ্য নিতে পারবো না। আর যদি শুধুমাত্র ক্রয় থাকে তখন আমাদের প্রারম্ভিক মজুত পণ্য নিতে হয়, সমাপনী মজুত পণ্য নেওয়া লাগে না। তাহলে রেওয়া মিলে কয়েকটি আইটেম আসে না, তার মধ্যে একটি হলো সমাপনী মজুত পণ্য। আবার সমাপনী মজুত পণ্যও যায় যদি প্রারম্ভিক সমন্বিত ক্রয় থাকে। হ্যাঁ, তার মানে কি সমন্বিত ক্রয় থাকলে সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যটা অন্তর্ভুক্ত থাকে। হ্যাঁ, মনে রেখো। এরপরে 25 নম্বর প্রশ্ন বলছে বাট্টা প্রাপ্তি 1,000 টাকা, এই লেনদেনের ডেবিট হবে কি? বাট্টা প্রাপ্তি 1,000 টাকা, তাহলে বাট্টা প্রাপ্তি তোমার জন্য কি? আয়। আয় হলে ক্রেডিট হয়, তাহলে বাট্টা প্রাপ্তি নিঃসন্দেহে ক্রেডিট। ডেবিট কি হবে? কার কাছ থেকে পাইছো বাট্টাটা? বাট্টাটা পাইছো দেনাদারের কাছ থেকে। তাইলে দেনাদারও তো কমে গেছে, তাই না? তাহলে তো দেনাদার কমলে তো ক্রেডিট হয়। তাহলে এখানে পাওনাদারের কাছ থেকে বাট্টা পাচ্ছ না? পাওনাদারের কাছ থেকে বাট্টা পাচ্ছ, তাইলে পাওনাদার হিসাব ডেবিট করতে হবে। কি করতে হবে? পাওনাদার হিসাব ডেবিট করতে হবে। ওকে, এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে 2022 সালের 10 মার্চ তারিখে গামা ট্রেডার্স আলফা ব্রাদার্সের নিকট থেকে 111 নং ডেবিট নোট পেল এবং 11 মার্চ তারিখে 222 নং একটি নোট প্রেরণ করা হলো। উদ্দীপকের ভিত্তিতে আলফা ব্রাদার্সের লেনদেনটি কোনটি? তাহলে আলফা ব্রাদার্স কি করলো? গামা ট্রেডার্স আলফা ব্রাদার্সের নিকট থেকে 111 নং একটা নোট পেল এবং 11 মার্চ তারিখে 222 নং একটি নোট প্রেরণ করা হলো। তাহলে আলফা ব্রাদার্সের লেনদেনটা কি হবে? এটা কি বলতো? আলফা ব্রাদার্সের এই লেনদেনটা হবে বাকিতে কৃত পণ্য ফেরত। ঠিক আছে, আগের দিন একটা নোট পাইলো বাকিতে ক্রয় করার জন্য, এই ডেবিট নোটটা পাইলো, বাট 222 নং একটা কি করলো? ক্রেডিট নোট প্রেরণ করে দিল। ঠিক আছে, একটা নোট প্রেরণ করে দিল, সেটি কি হয়ে গেল? বাকিতে কৃত পণ্য ফেরত গেল। ঠিক আছে, উপযুক্ত 222 নোটটি দ্বারা প্রস্তুত করা হয় কি? বিক্রয় ফেরত যাবে তা আলফা ব্রাদার্সকে ক্রেডিট করা হবে, এরকম বলা আছে। হ্যাঁ, তাইলে এইটা 27 নম্বরের অ্যান্সার হবে ক, 1 আর 2। ঠিক আছে, নিচের
কোনটি দ্বারা হিসাব সমীকরণ শুধু একটি উপাদান হ্রাস বৃদ্ধি পাবে? হিসাব সমীকরণে একটি উপাদান হ্রাস বৃদ্ধি পাবে, তাহলে কোনটা? ধারে পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় তো ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর পাওনাদার হলো দায়, এটা দায় হ্রাস পায়। দুইটা উপাদান হলো। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে নগদ টাকা বাড়ে, সম্পদ বৃদ্ধি পেল। আর ঋণ গ্রহণ করলে দায় বাড়ে, তাহলে দায় এল বৃদ্ধি পাবে। তাহলে এটাও দুটো উপাদান। বিনামূল্যে পণ্য বিতরণ, এটি হলো বিজ্ঞাপন। ঠিক আছে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে ডেবিট করতে হয় বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে একে হলো বিজ্ঞাপন, এটা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আবার কি হয়? পণ্য বিতরণ করলে মূলধন ক্রয় কমে যায় বা ব্যয় কমে যায়। ঠিক আছে, তাহলে এখানেও মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তার মানে এটা কিন্তু একসাথে মালিকানা সত্ত্বকে দুইবার প্রভাবিত করতেছে। ঠিক আছে, এটা হবে একটি উপাদানকে প্রভাবিত করছে। 28-এর অ্যান্সার হবে গ। আর জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা উত্তোলনে যাবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে নগদ হলো সম্পদ, উত্তোলন হলো মূলধনের সাথে যাবে। 29 নম্বর প্রশ্ন কি বলছে? নিচে কোনটি সাধারণ খতিয়ান এবং মূল হিসাব উভয়ই বলা হয়? কোনটাকে সাধারণ খতিয়ান এবং মূল হিসাব উভয়ই বলা হয়? কোনটিকে? এটাকে বলা হয় পাওনাদার হিসাবকে। ঠিক আছে, সাধারণ খতিয়ান এবং মূল হিসাব উভয়ই বলা হয় পাওনাদারকে। এরপরে অনিয়মিত প্রাপ্তি কোনটি? অনিয়মিত প্রাপ্তি হলো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এটা দেখো অনিয়মিত প্রাপ্তি। আর ব্যাংক হতে উত্তোলন, এটা নিয়মিতই ঘটে। দেনাদার হতে চেক প্রাপ্তি, এটা নিয়মিতই ঘটে। বাকি তো পণ্য বিক্রয়, এগুলো নিয়মিতই ঘটে। বাট পুরাতন যন্ত্রপাতি সবসময় কি বিক্রয় করা হয় না। ঠিক আছে, এটা অনিয়মিত প্রাপ্তি। তো একটা জিনিস পর্যালোচনা করে দেখলাম, পুরো প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2023-এর সবগুলো প্রশ্ন পড়ে দেখলাম, এখানেও এমসিকিউটা একটু কঠিন হয়েছে তুলনামূলকভাবে। ঢাকার এমসিকিউগুলো, ঢাকা বোর্ডের এমসিকিউ বা ম্যাথগুলো, অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন ঢাকা বোর্ডের সহজ হয়, অন্যান্য বোর্ডগুলো একটু কঠিন হয়। ঠিক আছে, যার কারণে অন্যান্য বোর্ডগুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখে যেতে পারো, বা ঢাকা বোর্ডের বাইরে যারা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, সিলেট এবং দিনাজপুর বোর্ড আসো, এরা যারা আসো, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বিশেষ করে কুমিল্লা বোর্ডে যারা আছে তাদের অ্যাকাউন্টিং কোশ্চেনটা একটু তুলনামূলকভাবে কঠিন হয়। তোমরা একটু অবশ্যই ক্লাসগুলোকে ভালোভাবে ফোকাস করবে। তোমাদের ভালো পরীক্ষা হোক, এটা আমি প্রত্যাশা রাখি। ঠিক আছে, তোমাদের যেন উপকারে আসতে পারে সেই প্রচেষ্টাটা সবসময় রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।